প্রাচীন জনপদের আমরা যদি ইতিহাস দেখি, বাংলাদেশ কখনো পূর্বে পুরা একটা অখণ্ড রাজ্য ছিল না। বাংলাদেশটা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। এই বিভক্ত অঞ্চলগুলো এগুলো স্বাধীন রাষ্ট্র ছিল কিনা এই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে সন্দেহ আছে। তো উনারা এই যে ভিন্ন খন্ড খন্ড যে আপনার আহ রাষ্ট্র মানে জনপদগুলো ছিল বা অঞ্চলগুলো ছিল, এগুলোকে ওনারা রাষ্ট্র না বলে এগুলোকে ওনারা জনপদ বলেছেন। এরকম ১৪ থেকে এই যে বাংলার আশেপাশে ১৪ থেকে ১৫টা জনপদ ছিল। তার মধ্যে বাংলাদেশের মধ্যে পড়েছে হলো ৬ থেকে ৭টা। তো যদিও আজকে আমরা ৮টা থেকে ৯টা জনপদ নিয়ে আলোচনা করব, বাংলাদেশের বাইরেরও ২টা নিয়ে আলোচনা করব, আর বাংলাদেশের ভিতরকার ৭টা নিয়ে আলোচনা করব। তো জনপদগুলোর অবস্থান, জনপদগুলো থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা। তো প্রথমে আমাদের আপনাদেরকে একটু আমি মানচিত্রটা দেখাই। একটু মানচিত্রটার দিকে খেয়াল করেন। আমি অবশ্য আজকে মানচিত্র নিয়ে কথা বলব না। আপনারা যারা পেইড ক্লাসে বা পরবর্তীতে আমি যদি ফ্রি ক্লাস পারি, মানচিত্রগুলো নিয়ে মানে কিভাবে আপনি বাংলাদেশের মানচিত্রটা কমসে কম মুখস্থ ব্রেইনের মধ্যে সেভ করতে পারবেন, সেটার একটা সুন্দর ট্রিক্স আমি শিখিয়ে দিব। হ্যাঁ? যে কিভাবে বাংলাদেশের মানচিত্রটাকে সুন্দর করে আপনার মাথায় সেভ করে ফেলা যায়। তো বাংলাদেশের মানচিত্রের সাথে না অনেকগুলা বিষয় রিলেটেড। আপনি বাংলাদেশ বিষয়াবলীর টপিকগুলোতে যদি এক্সপার্ট হইতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশের মানচিত্র সম্পর্কে এক্সপার্ট হইতে হবে। আর সেটা নিয়ে আমি একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো। তো আজকে আর আমরা এত অবশ্যই মানচিত্র নিয়ে ডিটেইলস কথা বলব না। শুধু আপনাকে আমি দেখাচ্ছি আরকি যে এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ জনপদগুলো ছিল। গুরুত্বপূর্ণ জনপদগুলোর মধ্যে পুন্ড্র, বরেন্দ্র, বঙ্গ, আ চন্দ্রদ্বীপ, সমতট, হরিকেল। ঠিক আছে? গৌড়, রাস, তাম্রলিপ্ত। আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ঠিক আছে? আমরা ৪ টা সরি ৫ টা আর ৪ টা ৯ টা। আমরা এই ৯ টা আ জনপদ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? ওকে। প্রথমে আলোচনা করব হচ্ছে বরেন্দ্র নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব বরেন্দ্র। বরেন্দ্র আর পুন্ড্রের লোকেশনটা না সেম, অবস্থানটা সেম। তো বরেন্দ্র মনে রাখলে পুন্ড্র মনে থাকবে। ঠিক আছে? তো আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে বরেন্দ্র নিয়ে। তো এখন প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে বরেন্দ্র জনপদ নিয়ে। বরেন্দ্র। বরেন্দ্র জনপদটার অবস্থানটা কোথায়? অবস্থান কোথায়? অবস্থানটা খুব সিম্পলি মনে রাখতে পারবেন। এই বরেন্দ্রর মধ্যে কি কি বর্ণগুলো আছে? এই বরেন্দ্রর মধ্যে বর্ণগুলো আছে হলো ব আছে, র আছে, দন্তন্য আছে, দ আছে। ঠিক আছে? আবারও র আছে। তো আমরা ব, র, দন্তন্য, দ, আবারও র। এই বর্ণগুলো আমরা কোথায় পাই? বরেন্দ্রর মধ্যে পাই। তো এখান থেকে আমরা বরেন্দ্রটা কোন কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সেটা মনে রাখতে পারবো। ঠিক আছে? তো সেই অঞ্চলগুলো কি? বতে আমরা মনে রাখবো হচ্ছে বগুড়া। বতে কি? বগুড়া। রতে আমরা মনে রাখবো হচ্ছে রাজশাহী। রতে হচ্ছে রাজশাহী। নতে, নতে আমরা মনে রাখবো হচ্ছে নওগাঁ। নতে হচ্ছে নওগাঁ। দতে দিনাজপুর। দতে কি? দিনাজপুর। এবং রতে হচ্ছে রংপুর। অবস্থানগুলো মনে রাখাটা আশা করি খুবই সহজ। ঠিক আছে? বরেন্দ্রর নামগুলো থেকেই আমরা মনে রাখতে পারবো যে কোনটার অবস্থান কোথায়। আমি আবারও বলছি, বয়ের মধ্যে আমরা কি কি বর্ণগুলো পাই? ব, র, দন্তন্য, দ এবং র। বতে বগুড়া, রতে রাজশাহী, দন্তন্যতে নওগাঁ, দতে দিনাজপুর এবং রতে রংপুর। এই অঞ্চলগুলো নিয়ে ছিল হচ্ছে আমার বরেন্দ্রের অবস্থান। আর আপনি একটু মানচিত্রের মধ্যে খেয়াল করে দেখেন, এই যে বরেন্দ্রটা কিন্তু একবারে আপনার এটা হচ্ছে এদিকে হচ্ছে উত্তর। এদিকে একটু লাল কালি দিই। এদিকে হচ্ছে উত্তর আর এদিকে কি? পশ্চিম। তো বরেন্দ্র এবং পুন্ড্র এই ২ টাই কোথায় অবস্থান করছিল? এরা কিন্তু বাংলাদেশের মধ্যে। ঠিক আছে? গৌড়র বেশিরভাগ অঞ্চল বাংলাদেশের বাইরে। তো এই যে পুন্ড্র এবং বরেন্দ্র এরা কিন্তু বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে বা উত্তর-পশ্চিম বঙ্গে অবস্থান করছে। এটাও পরীক্ষায় আসে যে বরেন্দ্রের অবস্থানটা কোন দিকে? উত্তর-পশ্চিম বঙ্গে। বা পুন্ড্র কোন দিকে? উত্তর-পশ্চিম বঙ্গে। ঠিক আছে? তো এদের অবস্থানটা কোথায়? এই বরেন্দ্রের অবস্থানটা হচ্ছে, আমরা যদি বলি যে বাংলাদেশের অবস্থান অনুযায়ী এটা হচ্ছে উত্তর পশ্চিমবঙ্গে। উত্তর পশ্চিমবঙ্গে। ওকে? আচ্ছা।
এই বরেন্দ্রটা না, বরেন্দ্র মানচিত্র দেখেন, এই বরেন্দ্র এবং পুন্ড্র দুইটাই এরা হচ্ছে করতোয়া নদী এবং গঙ্গা নদীর মাঝামাঝি অবস্থান করছে। গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী স্থানে এরা অবস্থান করছে। কোথায় অবস্থান করছে এরা? এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, যে বরেন্দ্রর সাথে কোন নদী সম্পর্ক আছে, বরেন্দ্রের সাথে করতোয়া নদী সম্পর্ক আছে, বরেন্দ্রের সাথে গঙ্গা নদী সম্পর্ক আছে। এরা দুইটা গঙ্গা এবং গঙ্গা এবং করতোয়া গঙ্গা এবং করতোয়া নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। ঠিক আছে, এ ছিল হচ্ছে আমাদের বরেন্দ্র নিয়ে কথাবার্তা। এখন আমরা দেখবো হচ্ছে 2 নাম্বার পুন্ড্র। পুন্ড্র, এই পুন্ড্রের অবস্থান আর বরেন্দ্রের অবস্থানটা একই। পুন্ড্রের অবস্থান আর বরেন্দ্রের অবস্থান সেম। ঠিক আছে, তো আমরা পুন্ড্র সম্পর্কে শুধু তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলি। পুন্ড্র সম্পর্কে আমাদের কোন কোন তথ্যগুলো পরীক্ষায় এসে থাকে। তো পুন্ড্র হচ্ছে সর্বপ্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ জনপদ। এটার অবস্থানটা কোথায়? এটার অবস্থান বরেন্দ্রের অবস্থান। এটার অবস্থান কোথায়? বরেন্দ্রের অবস্থান। বরেন্দ্রের অবস্থানই হচ্ছে এটার অবস্থান। তো পুন্ড্র কি? পুন্ড্র হচ্ছে সর্বপ্রাচীন ও সবচেয়ে বেশি সমৃদ্ধ জনপদ ছিল। এটা ছিল হচ্ছে সমৃদ্ধ জনপদ। পুন্ড্র সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু লিখছি। এগুলো কিন্তু এমসিকিউতে আসে, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় আসে। পুন্ড্রর সর্বপ্রাচীন জনপদ এবং সবচেয়ে সমৃদ্ধ জনপদ হচ্ছে পুন্ড্র। এটা শাসন করেন কে? পুন্ড্র শাসন করেন কারা শাসন করেন জানেন? পুন্ড্র শাসন করেছিল হলো মৌর্য এবং গুপ্ত বংশ। পুন্ড্র শাসন করেন কোন বংশ? মৌর্য বংশ ও গুপ্ত বংশ। উনারা এই পুন্ড্র শাসন করেন। পুন্ড্রের রাজধানীটা নিয়ে আমাদের প্রায়ই প্রশ্ন আসে। পুন্ড্রের রাজধানী কোথায়? কয়েকটা জনপদের রাজধানী মনে রাখতে হবে। এগুলো নিয়ে আমি অবশ্য শেষে আবার শর্টকাটও আলোচনা করব যে কিভাবে একটু মনে রাখবেন। তো পুন্ড্রের রাজধানীটা কোথায়? পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রনগর। মনে রাখা খুবই সহজ। পুন্ড্রের রাজধানী কোথায়? পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রনগর। পুন্ড্রের রাজধানী কোথায়? পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরকে আবার পুন্ড্রবর্ধনও বলা হয়। পুন্ড্রবর্ধন। এটার বর্তমান নাম কি জানেন? এই যে পুন্ড্রনগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। এটার বর্তমান নাম কি? মহাস্থানগড়। যেটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে বগুড়া। খুবই 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 গুরুত্বপূর্ণ তথ্য। পুন্ড্রের রাজধানী ছিল কোথায়? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। আর পুন্ড্রবর্ধনের বর্তমান নাম হচ্ছে বা বর্তমান অবস্থান হচ্ছে মহাস্থানগড়, যেটা বগুড়ায় অবস্থিত। ঠিক আছে, এই মহাস্থানগড় সম্পর্কে আবার কিছু তথ্য আপনাদেরকে একটু বলে নিই। মহাস্থানগড় হচ্ছে প্রাচীনতম শিলালিপি এই মহাস্থানগড়ে পাওয়া যায়। মহাস্থানগড়ে কি কি পাওয়া যায়? প্রাচীনতম শিলালিপি পাওয়া যায়। তো যদি প্রশ্ন আসে যে প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় প্রাচীনতম শিলালিপি? প্রাচীনতম শিলালিপি পাওয়া যায় কোথায়? এই মহাস্থানগড়। শিলালিপি, প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া যায়? মহাস্থানগড় পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, মহাস্থানগড়ের আপনার কিছু নিদর্শন আছে। মহাস্থানগড় সম্পর্কে কিছু নিদর্শন আমরা কি কি পাওয়া যায়, মহাস্থানগড়ে কি কি পাওয়া গিয়েছে। এটা হচ্ছে সুলতান বলখি রহিমউল্লাহর মাজার পাওয়া যায়। সুলতান বলখি, আমি একটু নামগুলা, সুলতান বলখি রহিমউল্লাহর মাজার পাওয়া যায় এখানে। বলখি রহিমউল্লাহর মাজার পাওয়া যায়। ঠিক আছে, আর কি কি পাওয়া যায় এখানে? এখানে হচ্ছে আপনার ওই যে বেহুলা লকিন্দরের বাসরঘর যেটা, সেটা কিন্তু এই মহাস্থানগড়েই অবস্থিত। আর খোদাই পাথর পাওয়া যায় এখানে। কি কি পাথর পাওয়া গিয়েছে? খোদাই পাথর পাওয়া গিয়েছে এই মহাস্থানগড়ে। এবং এখানে ব্রাহ্মী শিলালিপিও পাওয়া গিয়েছে। ব্রাহ্মী শিলালিপি, তো এগুলো একটু মনে রাখবেন। ব্রাহ্মী শিলালিপি, আচ্ছা, এখানে সরি, ব্রাহ্মী, এই ক্ষীয়টা লিখতে আমার যত ঝামেলা। ব্রাহ্মী শিলালিপি, এখানে কি পাওয়া গিয়েছে? ব্রাহ্মী শিলা লিপি পাওয়া গিয়েছে। তো মহাস্থানগড়ের সম্পর্কে আমরা কি কি নিদর্শন পাওয়া যায়? এখানে বলকি রহিমউল্লাহর মাজার পাওয়া যায়, খোদাই করা পাথর পাওয়া যায়, ব্রাহ্মী শিলালিপি পাওয়া যায়। আর হচ্ছে আপনার বেহুলা লকিন্দরের মাজার, বেহুলা লকিন্দরের বাসরঘরেই মহাস্থানগড় অবস্থিত। ঠিক আছে, আশা করি মহাস্থানগড় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জেনেছেন।
তো এখান থেকে আপনারা মনে রাখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুণ্ড্রের রাজধানী কোথায়? পুণ্ড্রের রাজধানী হচ্ছে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এই পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন হচ্ছে বর্তমান মহাস্থানগড়, যেটা বগুড়ায় অবস্থিত। মনে থাকবে। আর এই মহাস্থানগড়ে আমরা কি পাই? প্রাচীনতম শিলালিপি পাই। তারপরে ৩ নাম্বার জনপদ বঙ্গ। এই বঙ্গ জনপদের অবস্থানটা আমি একটু যদি মানচিত্রের মধ্যে দেখাই, দেখেন বঙ্গটা কোথায় অবস্থিত। এই যে এটা হচ্ছে পুরাটা বঙ্গ, এটা হচ্ছে পুরাটা এটা হচ্ছে পুরাটা বঙ্গ। তো খেয়াল করে দেখেন যে ঢাকা, ময়মনসিংহ, এই ঢাকা, ময়মনসিংহ পুরা এলাকাটা জুড়ে কি হচ্ছে? বঙ্গ অবস্থান করছে। আমরা কিন্তু ময়মনসিংহ এর লোক, পুরাতন আমল থেকেই আমরা বাঙালি, হ্যাঁ? তো বঙ্গতে আমাদের অবস্থান। তো বঙ্গ আমরা একটু মনে রাখবো কিভাবে, যে বঙ্গতে কোন কোন অঞ্চলগুলো ছিল। একবার সব অঞ্চল তো মনে রাখবো না, আমরা গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো সেটাকে মনে রাখবো। তো এটা মনে রাখবো খুবই খুবই সিম্পল একটা ওয়েতে। বঙ্গ থেকে মনে রাখবো হচ্ছে আমি প বর্গ। বঙ্গতে কি মনে রাখবেন? বঙ্গে প বর্গে ঢ আছে। বঙ্গে প বর্গে কি আছে? ঢ আছে। প বর্গে কি আছে? ঢ আছে। তো প বর্গগুলো আমরা কি পাই? প, প, ব, ভ, ম। এই ভয়ের পরিবর্তে আমরা কি নিয়ে নিব? ঢ। তো আমরা অঞ্চলগুলোর নামগুলো একটু দেখি। পতে আমরা মনে রাখবো হচ্ছে বঙ্গের অবস্থানের ক্ষেত্রে, হ্যাঁ, পথে মনে রাখবো হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালী। পথে হলো পটুয়াখালী। আর ফতে হলো ফরিদপুর। ফরিদপুর। বতে মনে রাখবো হচ্ছে বরিশাল। বতে মনে রাখবো কি? বরিশাল। বরিশালের কিছু অঞ্চল। আর ঢতে তো ঢাকা। আর মতে মনে রাখবো হচ্ছে ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল। ময়মনসিংহ। এই অঞ্চলগুলো হচ্ছে বঙ্গের অন্তর্ভুক্ত। আমি আবারও বলি, বঙ্গটাকে মনে রাখবো আমি কি দিয়ে? প বর্গ দিয়ে। আর প বর্গের মধ্যে কি কি আছে? প ফ ব ভ ম। এই ভটাকে বাদ দিয়ে ভয়ের পরিবর্তে আমরা কি নিব? ঢ নেব। ঠিক আছে, আমরা কি বলেছিলাম যে প বর্গে কি আছে? ঢ আছে। তো পতে পটুয়াখালী, পতে ফরিদপুর, বতে বরিশাল, ঢতে ঢাকা এবং মতে ময়মনসিংহ। এই অঞ্চলগুলা নিয়ে আমার কি অবস্থিত? বঙ্গ অবস্থিত। আপনারা কি বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, হ্যাঁ? আচ্ছা, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। ভিডিওটা একটু শেয়ার করে দেন। ঠিক আছে? ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমি কমেন্টের রিপ্লাইগুলো আসলে দেব। আপনারা যখন আমরা প্রশ্ন শুরু করব তখন আমরা কমেন্টের রিপ্লাইগুলো দেব, হ্যাঁ? মাঝে, মাঝে আমার নেটে ঝামেলা করে। আচ্ছা। তো যেটা বলছিলাম, তো বঙ্গের অবস্থানগুলো আশা করি বুঝতে পেরেছেন। বঙ্গের অবস্থানগুলো কোথায়? এখন আমরা আছি বঙ্গ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনারা মানচিত্রের মধ্যে দেখতেই পাচ্ছেন বঙ্গ ছিল কিন্তু সবচাইতে বড় একটা এলাকা। তো বাংলার বৃহত্তম জনপদ যদি প্রশ্ন আসে, বাংলার বৃহত্তম জনপদ কোনটি? এটা ছিল বাংলার বৃহত্তম জনপদ। বাংলার বৃহত্তম জনপদ ছিল এই বঙ্গ। আপনি দেখতে পাচ্ছেন মানচিত্রের মধ্যে, এটা তো আর মুখস্থ রাখার মতো কিছু না। বাংলার বৃহত্তম জনপদ হচ্ছে এই বঙ্গ। মনে থাকবে? আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই আসে, বাংলার বৃহত্তম জনপদ কোনটি আর তার অবস্থান নিয়ে প্রশ্ন আসে। তারপরে আসেন ৪ নাম্বার। ৪ নাম্বারে আমরা আলোচনা করব সমতট নিয়ে। সমতট। এই সমতট মনে রাখার টেকনিকটা কি? তার অবস্থানটা মনে রাখবেন হচ্ছে সমতট হলো সমকোণ। সমতট কি? সমতট হলো সমকোণ। সমকোণ। এই যে সমকোণ থেকে আমরা সমতটের অবস্থানটা মনে রাখবো। তো এখানে আমি যদি লিখি যে সমকোণকে যদি আমি একটু ভাঙি, তারপর হচ্ছে কো, তারপর হচ্ছে দন্ত ন। এই সম থেকে আমি বুঝাচ্ছি হলো সমতট, কো থেকে হচ্ছে কু থেকে কি? কুমিল্লা। কু থেকে হচ্ছে কুমিল্লা। আর ন থেকে হচ্ছে নোয়াখালী। ন থেকে কি? নোয়াখালী। তো আমাদের সমতটের অবস্থানটা কোথায়? সমতটের অবস্থান হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালীতে সমতট অবস্থিত। মনে রাখবেন কিভাবে? সমতট থেকে সমকোণ। সমকোণের এই কোতে হলো কুমিল্লা আর নতে হলো নোয়াখালী। এটা হচ্ছে সমতটের অবস্থান। আর সমতটটা এটা মেঘনা নদীর মোহনায় অবস্থিত। কোথায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায়। মেঘনা নদীর মোহনায় অবস্থিত হচ্ছে এই সমতট। যদিও এটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো সমতটের মধ্যে, অর্থাৎ এই যে কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে, এখানে একটা উল্লেখযোগ্য, এখানে কি পাওয়া যায়? এখানে
শালবন বিহার পাওয়া যায়। শালবন বিহার কোথায় অবস্থিত? এই সমতট জনপদে অবস্থিত ছিল হলো কি শালবন বিহার। তো এখানে কি অবস্থিত? শালবন বিহার। যদি প্রশ্ন করা হয় শালবন বিহার কোন জনপদে অবস্থিত, প্রশ্ন যদি করা হয় শালবন বিহার কোন জনপদে অবস্থিত, কোথায় অবস্থিত? সমতটে। ঠিক আছে, শালবন বিহার অবস্থিত কোথায়, কোন জনপদে? সমতটে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সমতট থেকে এর রাজধানীটা কোথায়? রাজধানী আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, যেন আমার সাথে সাথে আপনিও নোটটা করে ফেলতে পারেন। সমতটের রাজধানী কোথায়? সমতটের রাজধানী মনে রাখবেন সমতট থেকে, এখান থেকে আপনারা একটা কথা মনে রাখবেন, সমতট থেকে হলো সমতা। সমতট থেকে কি? সমতা। এই সমতা থেকে মনে রাখবেন সমতটের রাজধানী হলো বড়কামতা। সমতা, বড় কামতা। ঠিক আছে, সমতটের রাজধানী কি? রাজধানী ছিল কোথায়? বড়কামতা। সমতটের রাজধানী কোথায়? বড়কামতা। আর এই বড়কামতার পরবর্তীতে নামটা কি ছিল? বড়কামতার পরবর্তীতে নাম ছিল রোহিতগিরি। বড়কামতার নাম কি ছিল? রোহিতগিরি। আর রোহিতগিরির বর্তমান নাম কি? রোহিতগিরির বর্তমান নাম হচ্ছে ময়নামতি। ময়নামতি। এখান থেকে তথ্যগুলো কিন্তু একটু মনে রাখবেন। ময়নামতি, খেয়াল করেন। সমতট থেকে মনে রাখবেন হচ্ছে সমতা, সমতা থেকে মনে রাখবেন সমতটের রাজধানী ছিল বড়কামতা। বড়কামতার পরবর্তীতে নাম কি ছিল? রোহিতগিরি। আর রোহিতগিরির বর্তমান নাম ময়নামতি। তো বড়কামতা যে কোথা, ময়নামতি একই অঞ্চল। ঠিক আছে, আচ্ছা। আর এই যে সমতটে এখানে হিউয়েন সাং, চীনা আপনার পরিব্রাজক, তিনি ভ্রমণ করেছিলেন সপ্তম শতকে। সপ্তম শতকে কে এসেছিলেন এই এলাকায়? এই এলাকায় ভ্রমণ করেছিলেন হচ্ছে সপ্তম শতকে হিউয়েন সাং। কে ভ্রমণ করেছিলেন? চীনা পরিব্রাজক হিউ এন সাং এখানে ভ্রমণ করেছিলেন সপ্তম শতকে। হিউয়েন সাং এখানে ভ্রমণ করেছিলেন। আশা করি সমতটের তথ্যগুলো আপনাদের মাথায় সেভ হয়েছে। আমি একটু আবারও বলছি, সমতটের অবস্থানটা মনে রাখবেন কিভাবে? সমতট থেকে মনে রাখবেন সমকোণ, কোণ থেকে মনে রাখবেন কো থেকে কুমিল্লা, ন থেকে নোয়াখালী। অর্থাৎ সমতট অবস্থিত হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা। আর এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থিত। সমতটের রাজধানী সমতট থেকে সমতা, এটা রাজধানী ছিল বড়কামতা। সমতা, বড়কামতা, এটা রাজধানী ছিল বড়কামতা। বড়কামতা মানে হচ্ছে রোহিতগিরি। আর রোহিতগিরি মানে হচ্ছে বর্তমানের অঞ্চল। বর্তমানে রোহিতগিরির নামটা কি? ময়নামতি। আর এই যে সমতটের অবস্থিত হচ্ছে শালবন বিহার। শালবন বিহার কোথায় অবস্থিত? সমতটে অবস্থিত, সমতট জনপদে অবস্থিত। আর এখানে সপ্তম শতকে হিউয়েন সাং ভ্রমণ করেছিলেন। সমতট খতম। আমাদের ৫ নাম্বার হচ্ছে চন্দ্রদ্বীপ। ৫ নাম্বার আমরা আলোচনা করব হচ্ছে চন্দ্রদ্বীপ নিয়ে। চন্দ্রদ্বীপ, ঠিক আছে। চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ আমরা যদি এটাকে এক কথায় মনে রাখতে চাই, চন্দ্রদ্বীপ এটার অবস্থানটা যে বৃহত্তর বরিশাল অঞ্চলটাই ছিল চন্দ্রদ্বীপ। আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন পরবর্তীতে প্রাচীন নাম এবং বর্তমান নামগুলো পড়বো, চন্দ্রদ্বীপের প্রাচীন নাম ছিল, সরি, বরিশালের প্রাচীন নাম ছিল চন্দ্রদ্বীপ, বা চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। বরিশাল, বৃহত্তর বরিশাল হচ্ছে কোথায় অবস্থিত? সরি, যে চন্দ্রদ্বীপ কোথায় অবস্থিত ছিল? বৃহত্তর বরিশাল জেলায় চন্দ্রদ্বীপ অবস্থিত ছিল। তারপরেও আমরা তার যে মানে বিস্তীর্ণ অন্যান্য যে মানে যে সমস্ত জেলাকে সে অন্তর্ভুক্ত করেছিল, সেগুলাকে আমরা মনে রাখার আর একটা ট্রিক্স একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে পপি নামে একটা মেয়ের বিয়ে হয়েছিল আবুলের কাছে। এখন পপি মেয়েটা খুবই বাঁকা টাইপের মেয়ে ছিল, মানে কথা শুনে না, একবারে তেরা। ঠিক আছে, তো এটা এই জন্য আমাদের আবুল তার মার কাছে নালিশ করছে, মাগো মাগো পপি খুব বাঁকা, মাগো পপি খুব বাঁকা, খুব বাঁকা। তো এখান থেকে আমরা চন্দ্রদ্বীপের অঞ্চলগুলো মনে রাখবো। মাগো পপি খুব বাঁকা, এখান থেকে আমরা কি মনে রাখবো? চন্দ্রদ্বীপের অঞ্চলগুলো মনে রাখবো। তো এখান থেকে এই যে মা, মা থেকে আমরা কি বোঝাচ্ছি? মা থেকে আমরা বোঝাচ্ছি হলো মাদারীপুর। মা থেকে কি বোঝাচ্ছি আমরা? মাদারীপুর। মা থেকে মনে রাখবেন হচ্ছে মাদারীপুর। গোতে, গোতে কি আছে? একটাই তো আছে, গোপালগঞ্জ। গোতে গোপালগঞ্জ, গোপালগঞ্জ, ঠিক আছে। গোতে গোপালগঞ্জ। মাগো, এই পথে মনে রাখবো হচ্ছে আমরা পটুয়াখালী। পথে মনে রাখবো কি? পথে হলো পটুয়া, পটুয়াখালী। পটুয়াখালী আপনাদের কারো বাসা আছে? পটুয়াখালী, পটুয়াখালী। আর আচ্ছা, আমার নেট কি সমস্যা করছে? আপনারা কি, আমি লাইভ দেখতে পাচ্ছি না।
আপনারা কি ক্লাস দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে আমার ক্লাস কি ঠিক মতো যাচ্ছে কিনা একটু কমেন্টে বলেন তো যে ক্লাস আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ঠিক আছে। ওকে। তো যেটা বলছিলাম, মাতে হচ্ছে মাদারীপুর, গোতে হচ্ছে গোপালগঞ্জ, আর পতে পটুয়াখালী, আর পিতে হলো, পিতে কি আছে? পিরোজপুর। 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 পিতে হলো পিরোজপুর। পিতে পিরোজপুর। খুতে খুলনা। খুতে আমরা খুতে মনে রাখবো হচ্ছে খুলনা। আর বতে মনে রাখবো হচ্ছে আমরা বরিশাল। বতে কি মনে রাখবো? বরিশাল। যদিও বৃহত্তর বরিশালটাই ছিল তার কেন্দ্রবিন্দু। বতে হচ্ছে বরিশাল। আর লাস্টে যে বাঁকা আছে না, বাঁকা, বাঁকাতে মনে রাখবো হচ্ছে বাগেরহাট। বাতে মনে রাখবো হচ্ছে কি? বাগেরহাট। বাগেরহাট। যদিও এই অঞ্চলগুলো থেকে প্রশ্ন তেমন আসে না, আপনাকে চন্দ্রদ্বীপের মূল অঞ্চলটাই হচ্ছে বরিশাল, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চন্দ্রদ্বীপ কোথায় অবস্থিত, বরিশাল লেখা থাকবে, বা চন্দ্রদ্বীপের অপর নাম কি, বর্তমান নাম কি, বরিশাল। ঠিক আছে। আর যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে তো আমি বললামই, আপনি একটু এভাবে মনে রাখবেন যে আহ, চন্দ্রদ্বীপ একটা বিয়ে করেছিল। চন্দ্রদ্বীপ ধরেন একজন একজন একটা ছেলের নাম, সে বিয়ে করেছিল পপিকে। এখন সে তার মাকে নালিশ করছে যে মাগো, পপি খুব বাঁকা, মানে পপি তার কথা শোনে না। এখান থেকে আপনি মনে রাখবেন। ঠিক আছে। এই ছিল চন্দ্রদ্বীপের অবস্থান। তো চন্দ্রদ্বীপ সম্পর্কে আমাদের আহ, আরেকটা বিষয় তার অবস্থান মনে রাখতে হবে, সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ থেকে বরিশাল মনে রাখবেন। চন্দ্রদ্বীপ থেকে কি মনে রাখবেন? বরিশাল। আর এই বরিশাল থেকে মনে রাখবেন চন্দ্রদ্বীপের আরেকটা অবস্থান হলো সে বালেশ্বর এবং মেঘনা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। বতে বালেশ্বর। বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কে? চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের বর্তমান নামটা কি? বরিশাল। আর বরিশাল থেকে মনে রাখবেন তার আরেকটা অবস্থান হচ্ছে সে বালেশ্বর এবং মেঘনা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। কোথায় অবস্থিত? বালেশ্বর এবং মেঘনা নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে চন্দ্রদ্বীপের পরে আমরা যাচ্ছি হলো পরবর্তীতে চন্দ্রদ্বীপ। আমরা মনে রাখবো হরিকেল। 6 নম্বর হচ্ছে কি? হরিকেল। 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 এই হরিকেলের না, তার আসলে আপনার হচ্ছে গিয়ে কি কি জানি অসুখ হয়েছিল, তার বিভিন্ন ধরনের রোগ ছিল। ঠিক আছে। এই জন্য হরি কি করতে জানেন? এই হরিকেল থেকে আমরা মনে রাখবো হচ্ছে হরি, তো তার অবস্থানটার জন্য আমরা একটা শর্টকাট দিচ্ছি। তো মনে রাখবেন হচ্ছে হরি সিরাপ খায়। হরির বিভিন্ন ধরনের অসুখ আছে, বুঝছেন? তো সে কি খায়? সিরাপ খায়। তার অসুখ ভালো হওয়ার জন্য, অসুস্থতা ভালো হওয়ার জন্য সে কি খায়? সিরাপ খায়। এই সিরাপ থেকে আমরা সবগুলা মনে রাখবো। সিতে মনে রাখবো হচ্ছে সিলেট। সিতে কি মনে রাখবো? সিলেট। রাতের রাঙ্গামাটি। রাঙ্গামাটি। আর এই পথে মনে রাখবো হচ্ছে, আচ্ছা, পথে মনে রাখবো হচ্ছে আমি পার্বত্য, পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রাম। ঠিক আছে। তো হরি কি খায়? হরি সিরাপ খায়। হ্যাঁ, হরির বিভিন্ন রোগ হয়েছে, তো সেই জন্য সে সিরাপ খায়। সে বিভিন্ন ধরনের সিরাপ কিনে নিয়ে আসে আর সেগুলো খায়। তো সেই সিরাপ থেকে মনে রাখবো সিতে সিলেট, রাতে রাঙ্গামাটি, আর পথে পার্বত্য চট্টগ্রাম। তো অ্যাকচুয়ালি সিলেট আর এই পার্বত্য চট্টগ্রাম মনে রাখলেই হয়। পার্বত্য চট্টগ্রামের মধ্যেই রাঙ্গামাটি অবস্থিত। তো হরির অবস্থানটা কিভাবে মনে রাখবো? হরি সিরাপ খায়, সিতে সিলেট, রাতে রাঙ্গামাটি, এবং পথে পথে পার্বত্য চট্টগ্রাম। ঠিক আছে। আচ্ছা, তো এই হরিকেলের আহ আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আপনি যদি মানচিত্রের মধ্যে তাকান, খেয়াল করে দেখেন তো এই হরিকেলটা কি সব দেখেন তো, এই পুরো এলাকাটা হচ্ছে হরিকেল। আমি একটু অন্য কালার নেই। এই পুরো এলাকাটা হচ্ছে হরিকেল। তার মানে এটা বাংলাদেশের সর্বপূর্বে অবস্থিত। অবস্থিত না? বাংলাদেশের পূর্বে, যদি বলা হয় বাংলাদেশের সর্বপূর্বের জনপদ কোনটি, বাংলাদেশের সবচেয়ে পূর্বের জনপদ হচ্ছে হরিকেল। মনে থাকবে, বাংলাদেশের সবচেয়ে পূর্বের জনপদ হচ্ছে কি? হরিকেল। আর হরিকেলের আরেকটা বিষয় হচ্ছে কি, হরিকেলের অবস্থান নিয়ে প্রায়ই প্রশ্ন আসে। হরিকেলের অবস্থানটা কোথায়? সিরাপ, সিতে সিলেট, রাতে রাঙ্গামাটি, আর পথে পিরোজপুর, পিরোজ, সরি, পার্বত্য চট্টগ্রাম।
পতে পার্বত্য চট্টগ্রাম। 7 নাম্বারে আসি আমরা। তো ওই যে এটা একটু লিখে দিই। তথ্যটা হচ্ছে কি, হরিক্যাল হচ্ছে সর্বপূর্বের জনপদ। সর্বপূর্বের জনপদ কোনটা? সর্বপূর্বের জনপদ হচ্ছে এই হরিক্যাল। ঠিক আছে? আশা করি হরিক্যাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মনে থাকবে। এখন আসেন 7 নাম্বার। 7 নাম্বার আমরা আলোচনা করব গৌড় নিয়ে। গৌড়। আপনাকে একটু মানচিত্রের মধ্যে গৌড়ের অবস্থানটা দেখাই। গৌড় কিন্তু বেশিরভাগটাই বাংলাদেশের বাইরে। ওর শুধু একটা জেলা বাংলাদেশের ভিতরে ছিল, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের শুধু চাঁপাইনবাবগঞ্জটাই বাংলাদেশের ভিতরে, আর বাকি পুরা গৌড় কিন্তু আপনার হচ্ছে বাংলাদেশের বাইরে। তো তারপরে আমরা সবগুলো জেলার নামই মনে রাখি, যদিও এখান থেকে আমরা মোস্টলি কোন জেলাটার নাম মনে রাখবো, গৌড়ের কোন জেলা বাংলাদেশে অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। গৌড় জনপদের কোন অঞ্চলটা বাংলাদেশের অন্তর্ভুক্ত? চাঁপাই নবাবগঞ্জ। ঠিক আছে, মনে থাকবে। তো আমরা এই যে গৌড় থেকে একটু মনে রাখবো যে তার আপনার হচ্ছে গিয়ে অবস্থানটা কোথায়। তো এই জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি, যে গৌড়ের অবস্থানটা মনে রাখার জন্য একটা ট্রিক্স মনে রাখবেন। সেটা হচ্ছে বর্তমান মুর্শিদরা, বর্তমানে যারা নিজেদেরকে মুর্শিদ হিসেবে দাবি করে, বর্তমান মুর্শিদরা এরা কিন্তু আসলে মুর্শিদ, বর্তমান মুর্শিদরা এরা কিন্তু বীর না। এরা কি না? আগে আগে যারা আল্লাহ তাআলার আশেক ছিল, যারা নিজেদেরকে মুর্শিদ বলে দাবি করতো, তারা কিন্তু যোদ্ধাও ছিল, তারা বীরও ছিল, তারা আল্লাহ তাআলার জন্য যুদ্ধও করতে পারতো। কিন্তু বর্তমানের মুর্শিদরা তো ভণ্ড। তো এরা কি না? বর্তমানের মুর্শিদরা বীর নয়। এরা কি তাহলে? এরা হচ্ছে বর্তমানের মুর্শিদরা চাপার মাল। এরা শুধু চাপা মারতে পারে। আমি মাল বলতেছি, এটা আবার নেগেটিভলি নিয়েন না। তো বর্তমান মুর্শিদরা বীর নয়, চাপার মাল। এরা কিসের মাল? চাপার মাল। তো এখান থেকে আমরা নামগুলো খুব সহজেই মনে রাখতে পারি। বর্তমান থেকে মনে রাখবো হচ্ছে গৌড়ের অবস্থানটা কোথায়? বর্ধমান। বর্তমান থেকে কি মনে রাখবো? বর্ধমান। বর্ধমান জেলা, হ্যাঁ, বর্ধমান। বর্তমান থেকে মনে রাখবো হচ্ছে বর্ধমান। মুর্শিদ থেকে তো বুঝতেই পারছেন কি হবে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আর বীর থেকে মনে রাখবো হচ্ছে আমরা বীরভূম। বীর থেকে মনে রাখবো কি? বীরভূম। চাপার চাপার থেকে মনে রাখবেন হচ্ছে চাপাই নবাবগঞ্জ। আর মাল থেকে মনে রাখবেন হচ্ছে মালদহ। মালদহ। চাপা থেকে কি মনে রাখবেন? চাপাই নবাবগঞ্জ, উপরেরটা। এই হচ্ছে গৌড়ের অবস্থান। গৌড়ের অবস্থানগুলো কোথায়? বর্তমান মুর্শিদরা বীর নয়, চাপার মাল। বর্তমান মুর্শিদরা কি না? বীর না, চাপার মাল। কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি কমেন্ট কিন্তু দেখছি। হ্যাঁ, আচ্ছা। তো বর্তমান মুর্শিদরা, এখান থেকে আমরা মনে রাখবো বর্তমান থেকে মনে রাখবো হচ্ছে বর্ধমান। মুর্শিদ থেকে মনে রাখবো হচ্ছে মুর্শিদাবাদ। বীর থেকে মনে রাখবো বীরভূম। চাপা থেকে মনে রাখবো চাপাই নবাবগঞ্জ। এবং মাল থেকে মনে রাখবো মালদহ। এই হচ্ছে গৌড়ের অবস্থান। তো গৌড়ের আপনার রাজধানী কোথায়? এটা প্রায়ই প্রশ্ন আসে, গৌড়ের রাজধানী কোথায়? গৌড়ের রাজধানী। আমাদের শুধু অবস্থান জানলেও হবে না, বাকি তথ্যগুলো জানা থাকা লাগবে। মনে রাখবেন, আপনি যখন একটা টপিক পড়বেন, ওই টপিকের আদ্যপান্ত পুরা টপিকই পড়তে হবে, যেন ওখান থেকে আপনার যেভাবেই প্রশ্ন আসুক সেটার জন্য আপনারা পারেন। আমরা তো একবারে ডিটেলস যদি পড়তে চান তাহলে তো বিশাল কাহিনী। একবারে ডিটেলস না, কিন্তু পরীক্ষায় আসার মতো যত তথ্য আছে সব পড়ে ফেলতে হবে। শুধু খালি চুম্বক অংশটা আমি শিখলাম, ওই যে গৌড়ের অবস্থানটা কোথায় আমি একটা শর্টকাট দিয়ে দিলাম, আপনি শিখে নিলেন, বাকি অন্যান্য টুকিটাকি তথ্যগুলো আর জানলেন না, পরীক্ষা গিয়ে কিন্তু বাস খাবেন। ঠিক আছে? সব তথ্য আমরা তো শর্টকাট অ্যাপ্লাই করবোই, কিন্তু সব দুনিয়ার সবকিছুর মধ্যে তো সব শর্টকাট অ্যাপ্লাই করা যায় না। তারপরেও আমি যতটুকু পারা যায়, যে জিনিসটাই মনে থাকবে না, মনে থাকার মতো না, সেটা কিভাবে মনে রাখা যায় তার জন্য আপনাদেরকে কিন্তু আমি ট্রিক্স দিয়ে দিব। ঠিক আছে? যেমন অবস্থানগুলোর জন্য তো দিচ্ছি, রাজধানীর জন্যও দিব। হ্যাঁ, রাজধানীগুলো কিভাবে মনে রাখবেন। তো এই গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। এটা রাজধানী কোথায়? গৌড় কর্ণ। তার রাজধানী কোথায়? কর্ণ সুবর্ণ। আর কর্ণ সুবর্ণের বর্তমান নাম হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। ঠিক আছে? কর্ণ সুবর্ণ বর্তমান নাম কি? মুর্শিদাবাদ। তো গৌড়ের রাজধানী কোথায়? গৌড়ের রাজধানী কোথায়? কমেন্টে একটু বলেন, গৌড়ের রাজধানী কোথায়? গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। প্রশ্ন কিন্তু আসে, গৌড়ের রাজধানী কোথায়? কর্ণ সুবর্ণ। আর গৌড়ের স্বাধীন রাজা কে ছিলেন? গৌড়ের স্বাধীন রাজা কে ছিলেন জানেন? গৌড়ের স্বাধীন রাজা ছিলেন হচ্ছে, স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। গৌড়ের স্বাধীন রাজা ছিলেন কে? রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক ছিলেন গৌড়ের স্বাধীন রাজা। মনে থাকবে, শশাঙ্ক। গৌড়ের স্বাধীন রাজা কে ছিলেন?
শশাঙ্ক। তো আমরা মূল মূল তথ্যগুলো আশা করি গৌড় থেকে মনে রাখতে পারবো। গৌড়ের কোন জেলাটা বাংলাদেশে অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের রাজধানী কোথায়? কর্ণসুবর্ণ। কর্ণসুবর্ণের বর্তমান নাম কি? মুর্শিদাবাদ। আর গৌড়ের স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক। মনে থাকবে না? নেক্সট যাই। তারপরে আসেন আমাদের ৮ নাম্বারটা হচ্ছে রার। ৮ নাম্বার কি? রার। ওকে, মর্জিনা বেগম, গুড। এনি খান, ওকে। আচ্ছা, আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আমার এই পিসি থেকে যে লাইভটা যায় সেটা কিন্তু ১০ সেকেন্ড পরে, মানে আমি কথা বলার ১০ সেকেন্ড পরে আপনারা দেখতে পারেন। ঠিক আছে? তো একবারে মানে আমি বললেই যে আপনারা পেয়ে যান এরকম না। আমার কথা বলার ১০ সেকেন্ড পরে আপনারা শুনতে পান। তো রার কোথায় অবস্থিত? রার কোথায় অবস্থিত? রার হচ্ছে, আমরা যদি আমাদের মানচিত্রটা দেখি, রার হচ্ছে এই যে রার, বাংলাদেশের বাইরে। রার কিন্তু বাংলাদেশের বাইরে, পশ্চিমবঙ্গে অবস্থিত। তো রার কোথায় অবস্থিত? রার পশ্চিমবঙ্গে অবস্থিত। এটার অবস্থান কোথায়? পশ্চিমবঙ্গ। এ নিয়ে আর কোনো কাহিনী নাই। পশ্চিমবঙ্গ। এখন যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। পশ্চিমবঙ্গের কোথায়? মেদিনী বানান কেমনে? মেদিনীপুর জেলায়। পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় রার অবস্থিত। তো রারের এই অবস্থান সম্পর্কে তথ্যটা কম আসে, বাট তার আরো কিছু তথ্য যেগুলো আমাদের বেশি আসে। হ্যাঁ, রারের আরেকটা নাম আছে। রারের আরেকটা নাম হচ্ছে সূক্ষ্ম। রারের আরেকটা নাম কি? রারের আরেকটা নাম হচ্ছে সূক্ষ্ম। রারের মানুষগুলা ছিল খুবই রুক্ষ। মানুষের ক্যারেক্টার কেমন ছিল? খুবই রুক্ষ। তো এই যে দুইটা বৈশিষ্ট্য, এটা একটু মাথায় রাখবেন। রারের অপর নাম হচ্ছে সূক্ষ্ম, আর রারের মানুষগুলার বৈশিষ্ট্য ছিল, এটা কার বৈশিষ্ট্য ছিল? মানুষগুলোর আচরণ। রার অঞ্চলে যে মানুষরা ছিল বা যারা বসবাস করত, তাদের ব্যবহার ছিল কেমন? তাদের ব্যবহার ছিল খুবই রুক্ষ। আর এই সূক্ষ্মটা হচ্ছে রারের আরেক নাম। রারের আরেক নাম কি? সূক্ষ্ম। আর সেখানকার মানুষগুলার ব্যবহার ছিল খুবই রুক্ষ। ওর রাজধানী কোথায় ছিল? রারের রাজধানী, রারের রাজধানী ছিল কটিবর্ষ। রারের রাজধানী কোথায়? কটিবর্ষ। এটা একটু মুখস্থ করে ফেলবেন। রারের রাজধানী কোথায়? কটিবর্ষ। রারের রাজধানী কোথায়? কটিবর্ষ। ঠিক আছে? আর রার সম্পর্কে আরেকটা তথ্য আছে। এই যে রার না, এইদিকে আপনার হচ্ছে গিয়ে, সরি, এইদিকে একটা নদী গিয়েছে। সেই নদীটার নাম হচ্ছে, এটার আশেপাশে একটা নদী গিয়েছে, সেই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। কি নদীটার নাম? ভাগীরথী। গঙ্গার একটা শাখা নদী। তো এই ভাগীরথী নদীর পশ্চিম তীরে, রাতটা কোথায়? বাংলাদেশের বাইরে না, পশ্চিম দিকে না। তো এর আরেকটা অবস্থান আমরা মনে রাখবো। এর আরেকটা অবস্থান হচ্ছে, এটা কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। ভাগীরথী নদীর পশ্চিম তীরে। কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। তো রার সম্পর্কে এই তথ্যগুলো ইনাফ। আমরা এই তথ্যগুলো সম্পর্কে আবার একটু ব্রিফ দেই। রার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। রারের অপর আরেকটা নাম হচ্ছে, রারের আরেকটা নাম হচ্ছে সূক্ষ্ম। রারের মানুষগুলার ব্যবহার ছিল খুবই রুক্ষ। রারের রাজধানী হচ্ছে কটিবর্ষ। রারের রাজধানী কোথায়? কটিবর্ষ। আর রারের নদী ভিত্তিক অবস্থানটা হচ্ছে সে ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর পশ্চিম তীরে। লাস্ট, সর্বশেষ নাম্বার হচ্ছে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত। ঠিক আছে? তাম্রলিপ্ত আমরা যদি এখানে দেখাই, তাম্রলিপ্ত, আপনারা এই যে তাম্রলিপ্ত, ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাম্রলিপ্ত। দেখতেই পাচ্ছেন তাম্রলিপ্ত অবশ্যই। আহ, আচ্ছা সরি, এই তাম্রলিপ্ত হচ্ছে মেদিনীপুর জেলায়। সরি, তাম্রলিপ্ত হচ্ছে মেদিনীপুর জেলায়। আর এই রার হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুর। রার হচ্ছে কোথায়? দক্ষিণ দিনাজপুর। তথ্যটার জন্য আমি একটু দুঃখিত। রার হচ্ছে মেদিনীপুর জেলায় না, রার হচ্ছে, সরি, রার হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। আমরা অবশ্যই এত মনে রাখার দরকার নাই, শুধু পশ্চিমবঙ্গ মনে রাখলেই হবে। কারণ ওইটা ডিটেলস কখনোই আসে না। পশ্চিমবঙ্গের কোথায়, এগুলো নর্মালি প্রশ্ন আসে না। যা আসে সব বাংলাদেশ থেকে আসবে। তো রার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। আর তাম্রলিপ্ত, এটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা। তো আপনার যদি কষ্ট হয় মনে রাখতে, দরকার নেই, আপনি শুধু পশ্চিমবঙ্গ মনে রাখবেন। ঠিক আছে? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা।
মেদিনীপুর। ঠিক আছে, তাম্রলিপ্ত কোথায়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর। তো তাম্রলিপ্ত সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু মনে রাখবো। এই তাম্রলিপ্ত হচ্ছে প্রথম বন্দর ছিল। প্রথম বাংলার প্রাচীনতম বন্দর কোনটা? তাম্রলিপ্ত। বাংলার প্রাচীনতম বন্দর। প্রাচীনতম বন্দর কোথায়? এই তাম্রলিপ্ত। বাংলার প্রাচীনতম বন্দর কোথায়? তাম্রলিপ্ত। ঠিক আছে, ওকে। আমি আবার একটু বলছি, রাঢ় কিন্তু পশ্চিমবঙ্গের দিনাজপুর জেলায়, দক্ষিণ দিনাজপুর। রাঢ় কোথায়? পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। আর আপনার হচ্ছে গিয়ে এই তাম্রলিপ্ত কোথায়? তাম্রলিপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর। একটু কারেকশন করে নেন। আহ তাম্রলিপ্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যটা কি? তাম্রলিপ্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে তাম্রলিপ্ত বাংলার প্রাচীনতম বন্দর। এটা ছিল বাংলার প্রাচীনতম বন্দর। আর আহ, গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে এই তাম্রলিপ্ত জনপদটাকে পাওয়া যায়। কার? গ্রিক পণ্ডিত টলেমি। হ্যাঁ, টলেমির মানচিত্রে আমরা কাকে পাই? টলেমির মানচিত্রে এই তাম্রলিপ্ত জনপদটাকে পাওয়া যায়। মানচিত্রে কাকে পাওয়া যায়? এই তাম্রলিপ্ত জনপদটাকে পাওয়া যায়, যেখানে তিনি এটার নাম দিয়েছেন। সেখানে কিন্তু তিনি এটার নাম তাম্রলিপ্ত দেন নাই, তিনি এটার নাম দিয়েছিলেন হচ্ছে তমোলিটিস। কি নাম দিয়েছিলেন? তমোলিটিস বা তাম্রলিপ্তি। তিনি এটার নাম দিয়েছিলেন হচ্ছে তাম্রলিপ্তি। লিপ্তি। ঠিক আছে, টলেমির মানচিত্রে এই তাম্রলিপ্তর আপনার নামটা কি ছিল? তাম্রলিপ্তি। আর তিনি এটাকে বাংলার প্রাচীনতম বন্দর হিসেবে উল্লেখ করেছেন। তো বাংলার প্রাচীনতম বন্দর কোনটা? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। তাম্রলিপ্ত হচ্ছে বাংলার প্রাচীনতম বন্দর। আর টলেমির মানচিত্রে কোন জনপদটিকে পাওয়া যায়? এই তাম্রলিপ্ত জনপদটিকে পাওয়া যায়, সেখানে ওটার নাম হচ্ছে তাম্রলিপ্তি বা তমোলিটিস। তমোলিটিস হচ্ছে এটার নাম। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের আলোচনা। আমরা এখন একটু আপনার এটার কোন জনপদটার রাজধানীটা কি সেটা একটু আবার ব্রিফ করে দিব। কোন জনপদের রাজধানীটা কি, যেন এটা আপনাদের একটু মনে থাকে। ঠিক আছে, কোন জনপদের রাজধানী কি, দেন আমরা শেষ করে দিব। এবং কিছু আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো রাজধানীগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। কোন জনপদের রাজধানী কি ছিল, এটা একটু আপনারা মনে রাখবেন কিভাবে। রাজধানী, ঠিক আছে, আমরা 4টা জনপদের রাজধানী পাই। প্রথমত হচ্ছে পুন্ড্র। পুন্ড্র আর বরেন্দ্র একই কাহিনী। হ্যাঁ, পুন্ড্র। পুন্ড্রের রাজধানী কোথায় ছিল? পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পুন্ড্রের রাজধানী কোথায়? পুন্ড্রের রাজধানী হচ্ছে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। পুন্ড্রবর্ধন। আর এটার বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। বর্তমান নাম কি? মহাস্থানগড়। আর মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড় অবস্থিত হচ্ছে বগুড়ায়। এটা কোথায় অবস্থিত? বগুড়া। পুন্ড্র রাজধানী কোথায়? পুন্ড্র রাজধানী তো মনে রাখাটা সহজ, সিম্পল জিনিস। পুন্ড্র মানে পুন্ড্র রাজধানী পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। আর পুন্ড্রবর্ধনের বর্তমান নাম কি? মহাস্থানগড়। তারপর আসেন সমতট। সমতটের রাজধানী কোথায়? সমতট থেকে আমি কি বলছিলাম মনে রাখবেন কি? সমতট থেকে মনে রাখবেন হচ্ছে সমতা। সমতা থেকে তার রাজধানীটার নাম মনে রাখবেন হচ্ছে বড়কামতা। কি মনে রাখবেন? বড়কামতা। সমতট থেকে সমতা, সমতা থেকে মনে রাখবেন হচ্ছে বড়কামতা। আর বড়কামতার পরবর্তীতে নাম কি ছিল? রোহিতগিরি। তার আরেকটা নাম কি? রোহিত গিরি। আর রোহিতগিরি হচ্ছে কি বর্তমান নাম কি? ময়নামতি। ময়নামতি। রোহিতগিরির বর্তমান নাম কি? ময়নামতি। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গৌড়। গৌড়ের রাজধানী কোথায়? গৌড় রাজধানী হচ্ছে, আমরা তো দেখেছি গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। এটা কিন্তু খুব আসে। গৌড়ের রাজধানী কোথায়? কর্ণ সুবর্ণ। তো এটা নামটা খেয়াল করেন, গৌড় কর্ণ, গৌড় কর্ণ, গৌড় কর্ণ, গৌড় কর্ণ। একটু এভাবে মনে রাখতে পারেন। গৌড় কর্ণ নামটার মধ্যে অনেকটা মিল আছে। গৌড় কর্ণ। তো গৌড়ের রাজধানী ছিল কোথায়? কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। তারপরে আসি রাঢ়। এই রাঢ় থেকে আমি কি বলছিলাম মনে রাখবেন হচ্ছে সূক্ষ্ম। রাঢ়ের আরেকটা নাম কি? সূক্ষ্ম। এই সূক্ষ্মর খ থেকে তার রাজধানী হচ্ছে কটিবর্ষ। কটিবর্ষ। তো রাঢ়ের আরেকটা নাম হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্মর খ থেকে কটিবর্ষ। ঠিক আছে, তো রাঢ়ের রাজধানী কোথায়? কটিবর্ষ। এই ছিল হচ্ছে রাজধানী নিয়ে আলোচনা। আমরা আমাদের বেসিক আলোচনাটাকে শেষ করে ফেলেছি। এখন আমরা কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। ঠিক আছে, কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। একটু আহ, আপনারা অ্যান্সার করার ট্রাই করবেন। ঠিক আছে, আমি আর একটু কথা বলে নিই। আমরা একটু আমাদের
10 এপ্রিল থেকে একটা কোর্স শুরু হবে। সেটা হচ্ছে প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের। ঠিক আছে? এখানে 4 জন টিচার থাকবেন। আর আপনাদের মানে খুবই গোছানো আলোচনা হবে। আমরা তো এখানে যেভাবে ক্লাস দেখতে পাচ্ছেন, এটা তো ফ্রি ক্লাস। অবশ্যই আমাদের পেইড ক্লাস আরো বেশি গোছানো হবে ইনশাআল্লাহ। তো আপনারা নিজেরা ভর্তি হন, আপনাদের ফ্রেন্ডদেরকে দাওয়াত দেন যেন তারা ভর্তি হয়। দেখেন পার্থক্যটা হচ্ছে কি, অনেক জায়গায় কোর্স করাচ্ছে, অনেক জায়গায়। আমি গতকালকে একটু স্ক্রল করছিলাম, দেখি অনেকেই কোর্স করাচ্ছে, অনেকেই সেম কোর্সটা খাদ্য অধিদপ্তর প্রাইমারি নিবন্ধন অনেকেই করাচ্ছে। এন্ড ফ্যাক্ট হচ্ছে, এবং তারা আমাদের যেটা ধার্য করা হয়েছে তার চাইতে কম টাকায় করাচ্ছে। কিন্তু পার্থক্যটা আপনি কোথায় পাবেন জানেন? পার্থক্যটা হচ্ছে, আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলি, পার্থক্যটা পাবেন হচ্ছে দরদ বা দায়িত্ববোধ থেকে। আমাদের টিচাররা, মারুফ স্যার, আমি আমার নিজের সম্পর্কে বলি, মারুফ স্যার সম্পর্কে বলি, আমরা আহ, খুবই খুবই মানে আমি আমার পক্ষ থেকে বলি, আমি যে স্টুডেন্টকে পড়াই, শুধু আমি পড়িয়ে পড়িয়ে ফেললেই খালাস এরকম না। আমি পুরো দায়িত্বের সাথে পড়ানোর চেষ্টা করি, তার কাছ থেকে কিভাবে পড়াটা আদায় করা যায় এবং তাকে কিভাবে শিখিয়ে দেওয়া যায়। মারুফ স্যারও সেম, বাকি টিচাররাও তারা তাদের সর্বোচ্চটা দিয়ে পড়াবেন। তো আপনি এক জায়গায় গেলেন, সেখানে কোনো দরদ নাই, দায়িত্ব নাই, আপনাকে পড়াচ্ছে সেই পড়াটা, আর আরেকজন টিচার আপনাকে দায়িত্বের সাথে দরদের সাথে পড়াচ্ছে, অনেক 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 তফাৎ হবে, অনেক তফাৎ হবে, আসমান জমিন তফাৎ হবে। তো আহ, আমাদের কোর্সে 10 এপ্রিল শুরু হবে, 10 এপ্রিল। তো ইনশাআল্লাহ আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে দাওয়াত দিবেন, নিজেরাও অন্যদেরকে ইনভাইট করবেন, নিজেরাও ভর্তি হবেন। ঠিক আছে? তো আমরা চলেন প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করি, আশা করি দেখা যাচ্ছে আমাদের প্রশ্ন। তো প্রাচীন বাংলায় পুণ্ড নামটি কি ছিল? কিসের নাম ছিল? এটা কি গ্রামের নাম, প্রদেশের নাম, নগরের নাম? এটা কিসের নাম ছিল? প্রাচীন বাংলায় পুণ্ড নামটি কি ছিল? কার নাম ছিল? একটা জনপদের নাম ছিল। কিসের নাম ছিল? একটা জনপদের নাম ছিল। প্রাচীন বাংলায় পুণ্ড নামটি কিসের নাম ছিল? একটা জনপদের নাম ছিল। 2 নম্বরে আসেন। আপনারা একটু কমেন্টে অ্যান্সার গুলো বলবেন। হ্যাঁ, কমেন্টে আপনারা অ্যান্সার গুলো একটু বলবেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সর্বপ্রাচীন জনপদের নাম আমি কিন্তু কয়েকবার বলেছিলাম। সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে তাম্রলিপ্ত না, হারিকেল না, গৌড় না, পুন্ড্র ছিল সর্বপ্রাচীন জনপদ। সর্বপ্রাচীন জনপদ কোনটা? পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? সেম কোয়েশ্চেন, বাংলার। আচ্ছা, এই যে পুন্ড্রের রাজধানী কোথায়? পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন, সেটার বর্তমান নাম কি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? একটু বলেন তো দেখি, বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? আশা করি এটা পারবেন। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? দ্রুত দ্রুত। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? আহ, ওই যে আমার এখানে প্রবলেমটা হচ্ছে, আপনারা তো আমার কথার 10 সেকেন্ড পরে শুনতে পাবেন, এটা একটা প্রবলেম, যে আমার কথাটা আপনি টাইম টু টাইম শুনতে পাবেন না। তো প্রশ্নটা হচ্ছে কি, একটু আপনার অ্যান্সার দেন, আমি একটু দেখি, তারপরে আমার অ্যান্সার বলছি। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? বগুড়া হচ্ছে এই যে পুন্ড্র মানে হচ্ছে বরেন্দ্র, বরেন্দ্রর বরেন্দ্রর ব বতে বগুড়া। আর মহাস্থানগড় কোথায়? বগুড়া। একই জিনিস থেকে দেখেন নামগুলো আসতেছে। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া। আর আমরা যেটা বলছিলাম, পুণ্ডের যে অবস্থান, বরেন্দ্রের সেম অবস্থান। বরেন্দ্রের অবস্থানটা কোথায় ছিল? বরেন্দ্রের নামগুলো থেকে, মানে যে বর্ণগুলো থেকে, ব, র, ন, দ, র। তো প্রথম বতে ছিল কি? বগুড়া। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তার নাম ছিল কি? মহাস্থানগড়ের নামটা কি ছিল? মহাস্থানগড়ের নামটা কি ছিল? মহাস্থান ছিল না, কর্ণসুবর্ণ ছিল না, রামাবতী ছিল না, পুন্ড্রনগর ছিল। মহাস্থানগড়ের নামটা কি ছিল? পুন্ড্রনগর। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? নগর কেন্দ্র কোনটা সবচেয়ে সমৃদ্ধ ছিল? কোনটা? পুন্ড্র। আর পুন্ড্র রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়। সবচেয়ে মানে একই কোশ্চেনের বারবার পেঁচাইছে, বুঝছেন? তো বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? সেম একই প্রশ্ন চলে আসছে এখানে, মহাস্থানগড়। বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়? বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়?
বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়, কোন কোন দিকের এলাকাটাকে? আমরা বলছিলাম না বরেন্দ্র বাংলাদেশের কোন সাইডে অবস্থিত? বরেন্দ্র বরেন্দ্র বরেন্দ্র, এই যে বরেন্দ্র, বাংলাদেশের এই পাশটা হচ্ছে পশ্চিম আর এই পাশটা হচ্ছে উত্তর। তো বরেন্দ্রটা ছিল কি উত্তর পশ্চিম অংশে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম অংশে, উত্তর পশ্চিম বঙ্গে। ঠিক আছে, গ নাম্বার উত্তর। 8 নাম্বারটা বলেন তো, বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্র ভূমি অবস্থিত? কোন বিভাগে? খুবই সিম্পল, ওই জায়গাটাতে আহ, বাংলাদেশের কোন বিভাগে আমরা যে নামগুলো বরেন্দ্র ব র, রতে কি রাজশাহী, রতে রাজশাহী। তো কোথায় অবস্থিত? রাজশাহী। রাজশাহীর উত্তর পশ্চিমাংশ রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি গঠিত? রাজশাহীর উত্তরাংশ উত্তর পশ্চিমাংশ রংপুর দিনাজপুর, ওই যে আমাদের বরেন্দ্রের নামগুলা যে ব র, বরেন দন্তন্য দ, তো বগুড়া, রতে রাজশাহী, নতে নওগাঁ, আর দতে দিনাজপুর। তো আরেকটা রতে হলো বরেন্দ্র, রংপুর। তো রাজশাহী আর রংপুরে কি অবস্থিত? বরেন্দ্র ভূমি। 9 নাম্বার হচ্ছে কোনটা? বরেন্দ্র ভূমি। ঠিক আছে, বরেন্দ্র ভূমি নামে পরিচিত কোনটা? রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। এই বরেন্দ্রের অবস্থানটা নিয়ে অনেক প্রশ্ন আসছে কিন্তু। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? সবচেয়ে প্রাচীন বসতি আমরা কিন্তু বলছিলাম, প্রাচীন বসতি কোনটি? পুন্ড্র। আর পুন্ড্রের রাজধানী কি? পুন্ড্রনগর, পুন্ড্রবর্ধন, মহাস্থানগড়। তো সবচেয়ে প্রাচীন বসতি কোনটা? পুন্ড্রবর্ধন। তো 11 নম্বরের অ্যান্সার কি? খ, পুন্ড্রবর্ধন। গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? গোপালগঞ্জ কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমি কিন্তু একটা শর্টকাট বলেছিলাম গোপালগঞ্জের জন্য। গোপালগঞ্জ কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ সম্পর্কে তো বলেছিলাম যে চন্দ্রদ্বীপটা হরিকাল, আচ্ছা হরিকাল মানে কি? সিরাপ। পাটালিপুত্র, ময়নামতি, ময়নামতি তো রাজধানী। আচ্ছা, চন্দ্রদ্বীপটা সম্পর্কে আমরা কি বলেছিলাম? চন্দ্রদ্বীপ সম্পর্কে চন্দ্রদ্বীপের বউ ছিল যে ছিল খুবই বাঁকা, সে তার মাকে অভিযোগ করেছিল, মাগো পপি বড় বাঁকা। ওই মাগো মাদারীপুর গোপালগঞ্জ, তার মানে গোপালগঞ্জ, সরি, ও আমি তো অন্য এতে চলে গেছি। 12 নাম্বারটা, গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা কোথায়? চন্দ্রদ্বীপ। গোপালগঞ্জ জেলা কোথায়, কোনটার অন্তর্ভুক্ত? চন্দ্রদ্বীপের। চন্দ্রদ্বীপের আমরা ওই যে শর্ট টেকনিকটা কি বলেছিলাম, যে মাগো পপি বড় বাঁকা, পপি পপি খুব বাঁকা। তো মাগো মাদারীপুর, গোতে গোপালগঞ্জ, পটুয়াখালী ফিরোজপুর, আর খুবতে খুলনা, বরিশাল, আর লাস্ট ছিল কি বাগাতে বাগেরহাট। তো সেখানে এই যে গোপালগঞ্জ কোথায় ছিল? চন্দ্রদ্বীপে ছিল। নিচে যেটি বাংলার প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদটা বলেন তো দেখি, এখানে কোনটা কোনটা প্রাচীন জনপদ? বাংলার প্রাচীন জনপদ কোনটি? আচ্ছা, বাংলার প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদ এখানে দুইটা আছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার এই চন্দ্রদ্বীপ, আর একটা আছে হলো হরিকেল। এই দুইটাই উত্তর হবে। ঠিক আছে, চন্দ্রদ্বীপ এবং হরিকেল দুইটাই বাংলার প্রাচীন জনপদ। বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল? পার্বত্য চট্টগ্রাম, আমরা কি বলছিলাম? হরি সিরাপ খাই, হরি সিরাপ খাই, হরি সিরাপ খাই। তো এই যে সিরাপের পথে পার্বত্য, হরিকেল, হরিকেল হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন জনপদ ছিল। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতিয়া নদীর মধ্যবর্তী জনপদ কোনটা? গঙ্গা ও করতিয়া, গঙ্গা ও করতোয়া কি ছিল? গঙ্গা ও করতোয়া। এটা কিন্তু আমি অনেকবার বলেছি, অনেকবার বলেছি। গঙ্গা ও করতোয়া হচ্ছে কি বরেন্দ্র। গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি, অঞ্চলের নামটা হচ্ছে কি বরেন্দ্র। ইভেন আপনি পুন্ড্র দিতে পারতেন, তবে বরেন্দ্রটাকে প্রায়োরিটি আমরা বেশি দিব। ঠিক আছে, প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? সমতট থেকে বলেছিলাম কি সমকোণ। কোতে কুমিল্লা, নতে নোয়াখালী। কুমিল্লা নোয়াখালী কোথায় আছে? এই যে কুমিল্লা নোয়াখালী। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা করি আলোচনাটা আপনাদের খুব কাজে লাগবে। আর শর্টকাটগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। অতিরিক্ত তথ্যগুলো যেগুলো দিয়েছি সেগুলোকে সুন্দর করে নোট করে ফেলেন। একবার নোট করেন, দেখেন এগুলো ব্রেইনের মধ্যে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো ক্লাসটা আজকে শেষ করি। আমরা লম্বা সময় ক্লাস নিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমরা আরো বেশি পরিমাণে উপস্থিতি আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।